ঝনঝন শব্দে মুখরিত পরিবেশ। ভ্যাম্পায়ার রাজ্য পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। একে অপরকে প্রহার করার একটা সুযোগ কেউ ছাড়তে নারাজ। নেকড়ে সেনারা সমানে ভ্যাম্পায়ারদের উপর আক্রমণ করে আহত করলেও হত্যা করতে পারছে না একটি ভ্যাম্পায়ারকেও। তাদের হত্যা করতে প্রয়োজন রূপা দিয়ে তৈরি পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত বিশেষ ধরনের ছুরি, যা ভ্যাম্পায়ার রাজ্যের গুপ্ত স্থানে সুরক্ষিত রয়েছে। তখনই রানী জিন চতুরতার সাথে ছুরি চালিয়ে দেয় নেকড়ে সেনাপতি ব্রাইটের শরীরে। গগন কাঁপিয়ে আর্তনাদ করে নিজে প্রাণ ত্যাগ করে ব্রাইট। প্রাসাদের ভিতর একের পর এক প্রাণঘাতী প্রহারে মৃত্যুর সীমান্তে পৌঁছে গেছে ইয়নো। নেকড়ে রূপে এসে আঘাত করতে চাইলেও কোনো সুবিধা করতে পারছে না সে। একসময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে নিচে। অন্যদিকে রাজা আরেম অস্ত্রাগারের ভিতরে হন্য হয়ে খুঁজে চলেছে নেকড়ে নিধন অস্ত্র, যে অস্ত্রের এক প্রহারে এক নেকড়েকে চিরতরে শেষ করতে সক্ষম। হাজার খুঁজেও সেই অস্ত্রের হদিশ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। রাগান্বিত স্বরে বলে, আমার অস্ত্রাগার থেকে অস্ত্র চুরি করা কোনো নেকড়ের সাথে হতে পারে না। এই কোনো ভ্যাম্পায়ারের কাজ। বিশ্বাসঘাতকতা করেছে আমার নিজের লোক। হঠাৎ কিছু মনে পড়তে দৌড়ে যায় প্রাসাদের পিছনে। দ্রুত গুপ্ত কক্ষের দ্বারে গিয়ে নিজের তলোয়ার ছোঁয়াতে শব্দ করে খুলে যায় সেই দ্বার। ভিতরে প্রবেশ করে কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে। চিন্তিত কণ্ঠে বলে, এই অস্ত্র একবার নেকড়েদের হাতে পড়লে শেষ হয়ে যাবে ভ্যাম্পায়ার রাজ্য। বাঁচতে দেবে না আমার কন্যাকে, প্রাণ নেবে প্রতিটি ভ্যাম্পায়ারের। তৎক্ষণাৎ হিংস্র স্বরে বলে, বিশ্বাসঘাতকতা করার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। হঠাৎ বাইরে থেকে অতিরিক্ত সমতলের শব্দে দ্রুত বেরিয়ে আসে সে। মুহূর্তে পৌঁছে যায় যুদ্ধ ময়দানে। নিজের হিংস্র রূপে এসে ছুটে যায় শুভর দিকে। দুই রাজ্যের দুই রাজা একে অপরকে নিরলস প্রহার করে চলেছে। তাদের যুদ্ধের কলাকৌশল অত্যন্ত নিখুঁত, যা কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। পার্থক্য শুধু এতটুকুই, কেউ লড়াই করছে নিজের রাজ্য বাঁচাতে, আর কেউ লড়ছে অন্যের রাজ্য নিঃশেষ করতে। প্রাসাদের ভিতরে কেউ রহস্যময়ভাবে হেসে চলেছে। তার দুই হাতে দুটো বিস্ময়কর অস্ত্র। সে অস্ত্র দুটোকে ছুঁয়ে দিয়ে বলে, এতদিনে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে। রাজকন্যা, প্রস্তুত হও নিজের মৃত্যুর জন্য। কি অবস্থা হবে তোমাদের যখন শুনবে আমি জনক ক্ষত ঠিক করেছি নিজে হিলিং পাওয়ার দ্বারা। যখন দেখবে তোমার প্রিয় পুরুষ এই যুদ্ধের ময়দানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, সে ভিতর থেকে বেরিয়ে আসে আত্মরা ইয়নোকে সাথে নিয়ে। চিৎকার করে বলে, যুদ্ধ থামা বলছি। নিজেদের রাজকুমারকে জীবিত চাইলে বন্ধ করে এই হত্যা লীলা। নিমেষেই থেমে যায় সমস্ত শোরগোল। রুহা আটকে উঠে নিজের পুত্রের এমন অবস্থা দেখে দ্রুত যুদ্ধ বন্ধ করে ঘোষণা দেয় নিজের পরাজয়ের। তবুও সন্তুষ্ট হতে পারে না তে। ইয়নোকে সে মুক্ত করে না। ভ্রুকুশকে বোঝার চেষ্টা করে, এ ধূর্ত কুচক্রী নেকড়ে ছলনা করছে না তো। কুকি রাজ্যে প্রবেশ করে এত হট্টগোল দেখে চমকে যায়। তবুও প্রিয়তমাকে দেখার আশায় এগোতে থাকে রাজ্যের ভিতরে। কিছু চিনতে না পেরে কিঞ্চিত রাগে স্বরে বলে, কামচোর ভ্যাম্পায়ারটা আমাকে একা ফেলে কোথায় চলে গেছে। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেছে, তবুও দেখা নেই রাজপ্রাসাদের। ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসতে যাবে এমন সময় নজর কাড়ে বিশাল এক অট্টালিকা। নিঃসন্দেহে এটাই রাজপ্রাসাদ। প্রিয়তমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে সে। রাজপ্রাসাদের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করতে আটকে উঠে ভয়ানক দৃশ্যে সম্মুখে পড়ে আছে কিছু নেকড়েদের লাশ আর কিছু আহত ভ্যাম্পায়ার। ভয়ে ভয়ে তাদেরকে কাটিয়ে আরো ভিতরে যেতে দেখতে পায় নেকড়ে ভ্যাম্পায়াররা সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুজন সুপুরুষ, যে কেউ দেখে বলে দিতে পারবে এরা দুই রাজ্যের দুই রাজা। রাজার পাশে একটি সুন্দর নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর মনে বলে, ইনি নিশ্চয়ই তের মাথা। আসলে ঠিক সম্মুখে দেখতে পায় নিজের প্রিয়তমাকে। তবে তার পায়ের কাছে পড়ে আছে এক যুবকের অর্ধমৃত দেহ। এই যে সেই জঙ্গলের যুবক, মানে তের অতিথি। যুবকটি কাতরাচ্ছে, তবে তে কোনো ভ্রুক্ষেপই করছে না তাতে। অবাক হয় কুকি প্রিয়তমা এমন নিষ্ঠুরতা দেখে। হঠাৎ তের পেছন দিকে দেখতে পায় সেই ভ্যাম্পায়ারকে, যে তাকে ডেকে এনেছে। সে কিছু বলবে তার পূর্বে নজর কাড়ে ভ্যাম্পায়ারটির হাতে থাকা রূপালী রঙের ছুরিটি, যা ক্রমে তার প্রিয়তমার দিকে এগিয়ে যাচ্ছে। তে নিজের পেছনে কারো উপস্থিতি বুঝে পেছনে ফিরতে কেউ তাকে প্রহার করে পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত ভ্যাম্পায়ার নিধন অস্ত্র দিয়ে। প্রকৃতি ভীষণ গম্ভীর। রাজ্য জুড়ে গভীর নিস্তব্ধতা জানান দিচ্ছে এর ফল ভয়ঙ্কর হবে। তে চোখ বন্ধ করে অপেক্ষা করছে নিজের মৃত্যুর। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে অস্ত্রের স্পর্শ না পেয়ে সে চোখ খুলে তাকায়। চোখ খুলে এমন নিষ্ঠুর দৃশ্য দেখতে হবে জানলে হয়তো সে আজীবন চোখ বন্ধ করেই থাকতো। সকল নেকড়ে ভ্যাম্পায়ার হতভম্ব হয়ে চেয়ে আছে রাজকন্যার দিকে। তার ঠিক সম্মুখে মাটিতে পড়ে আছে অস্ত্রবিদ্ধ একটি মানব শরীর। তে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে চায়, কুকি! তবে তার কণ্ঠই যেন তার সাথে বেইমানি করছে। গলা চিরে একটু শব্দ বেরোয় না। শ্বাস প্রশ্বাস আটকে আসতে চাইছে। হাঁটু ভেঙে বসে পড়ে মাটিতে। উন্মাদের মতো কোলে তুলে নেয় মানব শরীরটি।
নেত্র দুটি থেকে অজরে অশ্রু ঝরছে, কিন্তু একটি বাক্য উচ্চারণ করার শক্তি নেই তার শরীরে। কুকি শূন্য দৃষ্টিতে চেয়ে আছে নিজের প্রিয়তমার দিকে। শেষবারের মতো হাত দুটো বাড়িয়ে দেয়, আঁকড়ে ধরতে চায় নিজের প্রিয়তমাকে। তবে সেই সময়টুকু তার শরীর তাকে দিতে চাইছে না। তার জননীকে ছেড়ে, প্রিয়তমাকে ছেড়ে পাড়ে জমাচ্ছে মৃত্যু পরি গহীন অরণ্যে। অনেক শক্তি সঞ্চয় করে কাটা কাটা স্বরে বলে, আমি আসবো প্রিয়তমা, তোমার প্রণয়ে আবদ্ধ হতে আমি আবার ফিরে আসবো। অতঃপর আস্তে আস্তে চোখ দুটো চিরজীবনের জন্য বন্ধ করে নেয়। বন্ধ হয়ে যায় তার স্বল্প পরিসরে চলা শ্বাস প্রশ্বাস। গগন কাঁপি চিৎকার করে ওঠেতে তার কান্নায় ভারী হয়ে যায় আকাশ বাতাস। মৃত দেহটাকে নিজের বক্ষে আঁকড়ে ধরে বারবার উন্মাদের ন্যায় ডাকতে থাকে, কুকি ওঠো, এমন বিরহ তুমি আমায় দিও না। তোমার প্রিয়তমার যে শক্তি নেই এই বিরহ সহ্য করার। ওঠো না কুকি। প্রিয়তমার হাজার ডাকেও কাজে সাড়া দেয় না কুকি। তার স্বর্গীয় পরি কোন আহাজারিতেও চোখ মেলে না সে। নিষ্ঠুর নিয়তি যেন সমস্ত বাধা মানতে নারাজ। এমন হৃদয় বিদারক দৃশ্যে স্তব্ধ হয়ে যায় পুরো যুদ্ধ ময়দান। এই দৃশ্য আরো করুণ করতেই যেন সেই ময়দানে হাজির হয় জাদুকরী আয়ুর। ময়দানে প্রবেশ করতেই তার নজর গিয়ে পড়ে রাজকুমারী কোলের উপর, যেখানে শুয়ে আছে তার কলিজার টুকরো নিথর দেহ। রাজকন্যা নিস্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। অসাড় হয়ে আছে তার পা দুটো, টলকে টলকে সামনে এগোচ্ছে আর ভাবছে, আমার চোখ দুটি কি এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল নাকি? কি সব ভুল ভাল দেখছি। কিন্তু না, রাজকন্যার সম্মুখে গিয়ে দাঁড়াতে তার সমস্ত ভুল ভেঙে যায়। এই যে তার কুকি, কিন্তু এভাবে শুয়ে আছে কেন? সামনে বসে কুকিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখে, অবাক হয়ে কুকি শুয়ে আছিস কেন? ওর পাঞ্চে বদলে ছেলে তার আত্মহত করা ডাকেও এক ফোঁটা মরে না ছেলেটিকে ডেকে আনা। রাজা আরেম এগিয়ে এসে রাজকে মুখে হাত দিয়ে বোঝার চেষ্টা করে প্রাণ আছে কিনা করে। তৎপর হতাশ স্বরে বলে, না, ওর দেহে প্রাণ নেই। বলে জ্বলে উঠে আয়ু চিৎকার করে বলে, এই রাজা, পাগল হয়ে গিয়েছিস তুই? আমার কুকির কিছু হয়নি। রাজা আরেম উপলব্ধি করতে পারে তার মনের অবস্থা। স্বীকার না করতে চাইলেও এই যে কঠিন বাস্তব। অযোধ্যারে অশ্রু বের পড়ে আয়ু চোখ দুটি থেকে। তার আদুরে বাচ্চাটা আর নেই। কে ডাকবে থাকে জননী বলে? কে বলবে তোমাকে না দেখলে আমার দিন শুরু হয় না? কে মুখ ফুলিয়ে বায়না করবে তার কাছে? সে পাগলের মতো প্রলাপ করতে থাকে, উঠ বাবা, তোর মাথার যে তুই ছাড়া আর কেউ নেই। তোকে ছাড়া কি করে থাকবে তোর জননী? ভীষণ আফসোস হয় রাজা রানীর। তাদের কন্যা ভুল মানুষকে বেছে নেয়নি। রানী জিন গিয়ে থেকে কয়েকবার ডাকে, তবে কোনো সাড়া না পেয়ে হতাশ হয়। যাতে করে আয়ুর দিকে একবার তাকায়, উপলব্ধি করতে পারে তার কষ্ট। সকালে এই দৃশ্যে ব্যথিত হলেও একজনের জন্য যেন এটাই মোক্ষম সুযোগ। ঠিক পিছনে চেতনা হারিয়ে পড়ে রয়েছে ইয়নো। আস্তে আস্তে পিট করে চোখ খুলে সে বোঝার চেষ্টা করে কি ঘটেছে এখানে। সামনে পড়ে থাকা যুবকের দেহটা দেখে অবাক হয়ে সে পিট বিড়িয়ে বলে, একদম ভ্যাম্পায়ারটাকে এর কথা বলে ভুল করেছি আমি। কি দরকার ছিল এটাকে ডেকে আনার? শুধু শুধু বেঁচে গেল রাজকুমারী। শির দূরে নিজের পিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদৌ রাগান্বিত হয় সে। বিরক্ত স্বরে বলে, এই সুযোগে এগুলোকে মেরে না দিয়ে দেখো কেমন বিক্ষোভের মতো তাকিয়ে আছে। সে আবার নাকি ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস করবে। অন্যদিকে শুভ ভ্যাম্পায়ারটাকে বারবার ইঙ্গিত দিয়ে বোঝাতে পারছে না অস্ত্রের কথা। সে দুটো অস্ত্র দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে আহাম্মকের মতো। হঠাৎ ভ্যাম্পায়ারটার ধ্যান ভাঙে। সে ফুসলে উঠে অস্ত্র নিয়ে এগিয়ে যায় রাজকুমারের দিকে। অস্ত্র উপরে তুলে ধরতে হিংস্র চোখে তাকাইতে কেউ কিছু বুঝে ওঠার আগে ঝড়ে বেগে তার হাত থেকে কেড়ে নেয় নিত্য নিধন অস্ত্র, যা নিখুঁত ভাবে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। মুহূর্তে সর্বশক্তি দিয়ে সে অস্ত্র গেঁথে দেয় ইয়নোর শরীরে। ইয়নো একবার চোখ বড় বড় করে নিঃশ্বাস নিয়ে ত্যাগ করে নিজের প্রাণ। আতকুটে সকলে শুভ ধরে যায় নিজের পুত্রের দিকে। তে হিংস্র চোখে তাকায় মন্ত্রী ওয়ালিদের দিকে, চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক, বেঈমান, তুই নেকড়ে রাজ্যের সাথে সংঘবদ্ধ হয়ে হত্যা করলি আমার কুকিকে। তোর কি প্রাণের মায় নেই? আজ তোকে এমন মৃত্যু দেব যে আর কেউ কখনো ধোকাবাজি করার সাহস করবে না। ভয় পেয়ে যায় মন্ত্রী, তবুও সাহস করে তার হাতে থাকা রূপালী রঙের ছুরিটি তুলে প্রহার করতে যায় তেকে। কিন্তু তার পূর্বে সে আবিষ্কার করে তার হাতে কোনো অস্ত্র নেই। চমকে থাকা আশেপাশে জাদুকরী আয়ুর হাতে অস্ত্র দেখে অনুধাবন করে জাদুধার অস্ত্র পেরেছে সে। আর ভয়ঙ্কর মুখোশটি দেখে পিছিয়ে যায় ওয়ালি। আয়ু এক নিমিষে এগিয়ে এসে তার বক্ষ বরাবর ঢুকিয়ে দেয় সেই অস্ত্র। গগন কাঁপানো আত্মনাদ করে উঠে মন্ত্রী, সঙ্গে সঙ্গে ঢলে পড়ে মৃত্যুর দুয়ারে। তবুও শান্ত হয় না আয়ু। অস্ত্র তুলে বারংবার আঘাত করতে থাকে তার মৃত শরীরে। চিৎকার করে বলে, ওঠ জানোয়ার। এগিয়ে আসে রাজা আরেম মন্ত্রীর পাশে বসে বলে, বিশ্বাসঘাতকদের একমাত্র উপহার মৃত্যু। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
ইউনোকে ছেড়ে উঠে বসে সুহ। হুঙ্কার ছেড়ে নেকড়েদের আদেশ দেয়, শেষ করে দাও এই রাজ্য। রাজার আদেশে তারা ঝাঁপিয়ে পড়ে ভ্যাম্পায়ারদের উপর। আবার শুরু হয় রক্তারক্তি। পুনরায় বেজে উঠে যুদ্ধের ঘণ্টা। তে নিরলসভাবে চেয়ে আসে তার প্রিয় পুরুষটির দিকে। সুহ সুযোগ বুঝে এগিয়ে আসে তের দিকে। অস্ত্র দ্বারা প্রহার করতে নিলে ভয়ঙ্করভাবে ফিরে থাকায় আয়ু জাদু দ্বারা তাকে ছুঁড়ে ফেলে মাটিতে। সুহ উঠে দাঁড়ায়, বিকট শব্দে গর্জন করে উঠে, রাগান্বিত স্বরে বলে, সামান্য মানবী হয়ে কিনা তুই আমাকে আঘাত করিস? খুব বাড়ায় তোর নিজের জাদু নিয়ে। আজ তোকে আগে শেষ করবো, তারপর হত্যা করবে এই রাজকন্যাকে। যুদ্ধ শুরু হয় জাদুকরী আয়ু এবং নেকড়ে রাজার মধ্যে। অন্যদিকে ভ্যাম্পায়াররা একের পর এক নেকড়ে হত্যা করে যাচ্ছে। নেকড়েগুলো তাদের সর্বশক্তি দিয়ে প্রহার করলো, তেমন কোনো সুবিধা করে উঠতে পারছে না। সাধারণ অস্ত্রে ভ্যাম্পায়ার নিধন সম্ভব নয়। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি নেকড়ে মারা গিয়েছে, গুরুতর আহত হয়েছে বেশ কিছু ভ্যাম্পায়ার। সুহ অসীম শক্তিশালী হলেও জাদুর কারণে হার মানতে হচ্ছে তাকে। আয়ুর একের পর এক অদৃশ্য প্রহারে অসাড় হয়ে আছে তার দেহ। মাটিতে বসে পড়ে সে। আয়ু কাদের স্বরে বলে, আমার অনুপস্থিতিতে আমার পুত্রের প্রাণ নিয়েছিস, কিন্তু আমার উপস্থিতিতে এই কন্যা শরীরে একটা আঘাত করতে দেব না আমি। এই কন্যা যে আমার কুকির ভালোবাসা, যার প্রণয়ে আবার আমার কুকি ফিরে আসবে, তাকে কি করে হত্যা করতে দেই আমি? কুকির কথা বলতে গিয়ে নরম হয়ে আসে আয়ুর কণ্ঠ। অন্যমনস্ক হয়ে যায় সে। সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র তুলে নেয় সুহ। সর্বশক্তি দ্বারা প্রহার করতে দেয় আয়ুকে। তবে তার পূর্বে কেউ তার পিঠ ছেড়ে তলোয়ার ঢুকিয়ে দেয়, আত্মনাদ করে পিছনে ফেলে। রাজা আরামকে দেখতে পায় হিংস্র রূপে। সুহর অসাধ্য হার তলোয়ারের প্রহার সহ্য করতে পারে না, লুটিয়ে পড়ে মাটিতে। রাজার পরাজয়ে থেমে যায় সমস্ত যুদ্ধ। নেকড়েগুলো রাজার দেহ নিয়ে ফিরে যায় নিজ রাজ্যে। ভ্যাম্পায়ার সেনা প্রধান ব্যস্ত হয়ে পড়েছে প্রধান দ্বারে নিরাপত্তা আরো কঠিন করতে। রানীজির নিথর কুকের পক্ষ থেকে টেনে তুলতে চায় কন্যাকে। তাকে অবাক করে দিয়ে নিচে ঢলে পড়ে তে। চিৎকার করে ওঠেন রানী। চুকিয়ে তাকায় রাজা আরাম সহ সকল ভ্যাম্পায়ার। চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যায় রাজা। কন্যাকে কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে ঘাবড়ে যায় সে। আয়ু ধিকা এগিয়ে আসে, থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, রাজকন্যা আর উঠবে না। রানজিন কিঞ্চিত উচ্চস্বরে বলে, এসব কি আজগুবি কথা বলছেন আপনি? হয়তো আমার কন্যা অচেতন হয়ে আছে, তাই বলে এই নয় যে সে আর উঠবে না। রাজা আরেম চিন্তিত কণ্ঠে বলে, চুপ করো রানী, ওনাকে বলতে দাও। রাজকন্যা চেতনা হারায়নি, বরং সে ঘুমিয়ে আছে। হতবাক হয়ে যায় সকলে। একজন ভ্যাম্পায়ার কিভাবে ঘুমিয়ে পড়তে পারে, আর তাও এভাবে? হতে পারে সে মানবার ভ্যাম্পায়ারের সংমিশ্রণে জন্ম নিয়েছে, তাই বলে সে কখনো এইভাবে আচমকা ঘুমিয়ে পড়তে পারে না। আয়ু আবার বলে ওঠে, সত্যি বলেছেন রাজা আরেম, রাজকন্যা ঘুমিয়ে গেছে অনন্ত কালের জন্য। রাজা আরেম ব্যাকুল সুরে শুধায়, কিন্তু কেন আর কিভাবে? হতাশ হয়ে আয়ু বলে, সে স্বেচ্ছায় জুটেছে সেই অভিশপ্ত মন্ত্র, যা সকল প্রাণীকে অনির্দিষ্টকালের জন্য ঘুম পাড়িয়ে দেয়। কুকির বিরহে রাজকন্যা নিজে বরণ করে নিয়েছে এই ঘুম। গলা ধরে আসে তার। এই কেমন প্রণয় যা একজনের অনুপস্থিতিতে অন্যজনকে মৃতের মতো অসাড় করে দেয়। রানীজি আকুলতা ভরে কণ্ঠে শুধায়, এই অভিশপ্ত ঘুম থেকে পরিত্রাণের কি উপায় নেই? আয়ু চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে ধরা গলায় বলে, আছে, আমার কুকি ফিরে আসবে তার প্রিয়তমার ঘুম ভাঙাতে। তার প্রণয়ী ঘুম ভাঙবে রাজকন্যার।